তো আমরা নির্ণায়ক শিখব। কথা বলবে না। দেখো এই নির্ণায়ক দিয়ে আসলে কি করা হয়, কথা বলল না। নির্ণায়ক দিয়ে ওই যে জোট সমীকরণ আছে না, নির্ণায়কের সাহায্যে জোট সমীকরণের সমাধান করা হয়। ঠিক আছে, জোট সমীকরণ সমাধান করা যায় কি দিয়ে? নির্ণায়ক দিয়ে। নির্ণায়ক দিয়ে জোট সমীকরণের সমাধান করা যায়। তোমরা কথা না বলে দেখো একটু, হ্যাঁ একটু কষ্ট করো। এই কষ্টটা তোমরা তোমাদের জন্যই করবা, তাই না? আবার এই ম্যাট্রিক্স দিয়ে কি করা যায়? এই যে বলছিলাম স্থানাঙ্ক জ্যামিতিতে বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। মনে আছে? স্থানাঙ্ক তোমার এসএসসিতে মনে পড়ে? ওই যে দুইটা হাফের পরে দুইটা এরকম খাড়া দাগ দিতা না, উলম্ব রেখা, ওইটা হচ্ছে ম্যাট্রিক্স। ঠিক আছে, সরি নির্ণায়ক। তাহলে স্থানাঙ্ক জ্যামিতিতে বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়, ক্ষেত্রফল নির্ণয় করতে ব্যবহার করা হয়। ঠিক আছে, ক্ষেত্রফল নির্ণয় করতে ব্যবহার করা যায়। আরেকটা হচ্ছে ভেক্টর জ্যামিতিতে নির্ণায়ক লাগে। ভেক্টর জ্যামিতিতে নির্ণায়ক লাগে। ভেক্টর জ্যামিতিতে নির্ণায়ক লাগবে। ঠিক আছে, ভেক্টর জ্যামিতিতে নির্ণায়ক লাগবে। এখন হয়েছে? আচ্ছা, এত কথা বললো না, কিছুই তো লেখো নেই। বইয়ে সারা জীবনই সবই থাকবে। বই নাই কি? বইয়ের বাইরে কেউ কথা বলে? বই তো সবই থাকবে। তোমাকে ছোট করে দিচ্ছি যে এতখানি পড়ার চাইতে এতটুকু, 3টা লাইন সামারি, এটাই দরকার। হ্যাঁ, আচ্ছা দেখো, বীজগাণিতিক রাশির এক ধরনের পদ্ধতিগত প্রকাশের নামই হচ্ছে নির্ণায়ক। কি বলছি? বীজগাণিতিক রাশির এক ধরনের পদ্ধতিগত প্রকাশের নাম হচ্ছে নির্ণায়ক। তো আমি তোমাকে একটা কথা বলো না, যদি কথা বলো তাহলে চলে যাও। a1x b1y plus c1 is equal to 0, a2x b2y আর c2 0। আমি তোমাদের যখন পড়াইছিলাম বলছিলাম ax plus by plus c, এটা সরল রেখার সমীকরণ, সরল রেখার সাধারণ সমীকরণ বা আদর্শরূপ সমীকরণ। এটা সরল রেখার আদর্শরূপ সমীকরণ। যখন আমরা একের অধিক সরল রেখার সমীকরণ লিখি তখন এই সহগগুলোর যাতে আলাদা নাম হয়, এই জন্য a1 b1 c1 a2 b2 c2 ব্যবহার করি। ঠিক আছে, জোট সমীকরণ সমাধান করার সময় যে জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে, যতগুলো সমীকরণ অতগুলো চলক।
যে কয়টা সমীকরণ থাকবে ওই কয়টা চলকই থাকবে। এখন 3 চলকের জোট সমীকরণ যদি সমাধান করো তাহলে সমীকরণ থাকবে 3টা। সমীকরণ কয়টা থাকবে? 3টা। তাহলে চলকের সমান সংখ্যক সমীকরণ থাকলেই জোট সমীকরণ সমাধান করা যায়। চলকের সমান সংখ্যক সমীকরণ থাকলেই জোট সমীকরণ সমাধান করা যায়, আদারওয়াইজ করা যাবে না। ক্লিয়ার? এখন দেখো, এই যে সরল রেখার আদর্শরূপ সমীকরণ বলছি, এটাকে সরল সমীকরণ বলা হয়। এটাকে কি বলা হয়? সরল সমীকরণ। বুঝা গেছে? এই সরল সমীকরণের সহগ আছে না, এই সহগগুলোরে আমি একটা ডেল চিহ্ন দিলাম, ডেল্টা চিহ্ন দিয়ে ওদেরকে এভাবে A1, তারপরে হইতেছে B1, তারপরে হইতেছে A2, B2, এই সহগগুলো এভাবে ধরো নিলাম। ঠিক আছে, এভাবে নিলাম। এখন এটা ছিল কি বলতো? বীজগাণিতিক রাশি বা সমীকরণ। সেই বীজগাণিতিক রাশি বা সমীকরণকে তুমি এক ধরনের পদ্ধতিগত প্রকাশ, বীজগাণিতিক রাশির এক ধরনের পদ্ধতিগত প্রকাশই হচ্ছে নির্ণায়ক। এটা হচ্ছে সবচাইতে ছোট এবং সহজ সংজ্ঞা। বীজগাণিতিক রাশির এক ধরনের পদ্ধতিগত প্রকাশটাই হচ্ছে নির্ণায়ক। এই যে এই পদ্ধতিতে যে পদ্ধতি বলতেছি না, মুখে যে পদ্ধতির কথা বলতেছি, সেটাই হচ্ছে এটা। এক্স এর সহগ, ওয়াই এর সহগ, এক্স এর সহগ, ওয়াই এর সহগ। বুঝে গেছে? এই যে এটা লিখলাম, এটাকে বলা হয় দ্বিতীয় মাত্রার নির্ণায়ক। এটাকে কি বলা হয়? দ্বিতীয় মাত্রার বা দ্বিতীয় ক্রমের নির্ণায়ক। এখানে এটা হচ্ছে দ্বিতীয় ক্রমের নির্ণায়ক বলে। এখন তুমি যদি এটাকে হিসাব করতে চাও, খেয়াল করো, তুমি যদি এটাকে হিসাব করতে চাও, তখন এটার সাথে এটা গুণ হবে। ঠিক আছে, এটার সাথে এটা গুণ। তাহলে A1 B2 মাইনাস A2 B1। এখন যদি এই AB না থেকে যদি সংখ্যা থাকতো, তাহলে এখান থেকে আমরা একটা কি পাইতাম? সংখ্যা পাইতাম, নির্দিষ্ট সংখ্যা পাইতাম। তাহলে নির্ণায়কের মান এভাবে বের করা হয়, নির্ণায়কের মান এভাবে বের করতে হয়। ঠিক আছে, এটা হইতেছে সবচাইতে ছোট আকারের নির্ণায়ক। এটা হচ্ছে সবচাইতে ছোট আকারের নির্ণায়ক, দ্বিতীয় ক্রমের নির্ণায়ক, সবচাইতে ছোট আকারের নির্ণায়ক। ঠিক আছে, আশা করি এটুকু বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে নির্ণায়কের সবচাইতে বড় একটা সংজ্ঞা বলবো। ঠিক আছে, সংজ্ঞাটা হচ্ছে এরকম: নির্ণায়ক একটি ফাংশন, নির্ণায়ক একটি ফাংশন যার ডোমেন হচ্ছে সকল ম্যাট্রিক্সের সেট। ঠিক আছে, যার ডোমেন হচ্ছে সকল ম্যাট্রিক্সের সেট। প্রত্যেক নির্ণায়কের একটা মান থাকে। আমরা ম্যাট্রিক্সের কি মান পেয়েছি? না, ম্যাট্রিক্সের উত্তর ম্যাট্রিক্সই হয়েছে, কিন্তু নির্ণায়কের উত্তর হবে, অর্থাৎ নির্ণায়কের মান, উত্তর বলতে আমি এখানে মানকে বোঝাচ্ছি। তাহলে নির্ণায়কের মান হবে কোনো একটা সংখ্যা বা কোনো একটা রাশি বা কোনো একটা ফাংশন। তাহলে আবারও শোনো, সহজ লাগবে। নির্ণায়ক হচ্ছে একটি ফাংশন যার ডোমেইন সকল ম্যাট্রিক্সের সেট। নির্ণায়কের মান হচ্ছে একটি সংখ্যা বা একটি বীজগাণিতিক রাশি বা একটি ফাংশন। বুঝা গেছে? এটা হচ্ছে নির্ণায়কের
মানে বড় সংজ্ঞা। আমরা ম্যাট্রিক্সের বিভিন্ন আকার দেখেছি, ম্যাট্রিক্সের বিভিন্ন আকার দেখছি। আমরা যখন নির্ণায়ক করব, ঠিক আছে, নির্ণায়ক করব, সেই নির্ণায়কের দেখবা যে সারির সংখ্যার কলাম সংখ্যা থাকে না, ম্যাট্রিক্সেরও কিন্তু সারির সংখ্যার কলাম সংখ্যা ছিল। নির্ণায়কের বেলায় অবশ্যই মনে রাখতে হবে সারির সংখ্যা এবং কলাম সংখ্যা অবশ্যই সমান হতে হবে। নির্ণায়কে সারির সংখ্যা এবং কলাম সংখ্যা সবসময় সমান হতে হবে, সমান হতেই হবে, এটা আবশ্যিক। কিন্তু ম্যাট্রিক্সে বিষয়টা আবশ্যিক ছিল না, বোঝা গেছে? নির্ণায়কে সারির সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হওয়া আবশ্যিক, ঠিক আছে? আচ্ছা, তো এই নির্ণায়ককে প্রকাশ করতে আমরা সাধারণত দুইটা চিহ্ন ব্যবহার করি। একটা হচ্ছে এটাকে বলে ডেল্টা, এটা হচ্ছে ডেল্টা, আর একটা হইতেছে ডি, ঠিক আছে? আর একটা হইতেছে ডি, ওই যে ইংরেজি শব্দ ডিটারমিনেন্ট আছে না, সেই ডিটারমিনেন্টের ডি হচ্ছে, ডি দ্বারা আমরা কোনো নির্ণায়ককে প্রকাশ করব, ডি দ্বারা, অথবা ডেল্টা। ডেল্টার ব্যবহারটা কম হবে, ডি এর ব্যবহারটাই বেশি হবে অঙ্ক করার সময়। তাইলে নির্ণায়কের প্রকাশ এই দুইটা, ঠিক আছে? এখন মনে করো যে একটা নির্ণায়ক আমি নিলাম A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। এটা হইতেছে তোমার দেখি ম্যাট্রিক্স নির্ণায়ক, এটা তো থার্ড ব্র্যাকেট দেই নাই। এটা হচ্ছে একটা নির্ণায়ক, এটা হচ্ছে তৃতীয় ক্রমের নির্ণায়ক, ঠিক আছে? এটা কেমন? তৃতীয় ক্রমের নির্ণায়ক, ঠিক আছে? তৃতীয় ক্রমের, অর্থাৎ আমি তো বলছি যে নির্ণায়কের সারির সংখ্যা এবং কলাম সংখ্যার সমান হওয়া আবশ্যিক, এই জন্য এখানে এত বাই এত আসবে না। যেমন নির্ণয় ম্যাট্রিক্সে পড়ছো 3/2, 3/3, 1/3, 3/1 মাত্রা ছিল, আকার ছিল ম্যাট্রিক্সের। কিন্তু তোমার এই নির্ণায়কের সারির সংখ্যার কলাম সংখ্যার সমান হয় বিধায় এখানে তোমাকে বলার দরকার নাই এত বাই এত, তুমি খালি দেখবা সারি কয়টা আছে, ঠিক কলাম ওই কয়টাই আছে, ঠিক আছে? তাইলে এটা হচ্ছে তৃতীয় ক্রমের নির্ণায়ক, তৃতীয় ক্রমের নির্ণায়ক, ঠিক আছে? আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো যেটা ম্যাথ করতে কাজে লাগবে, এবং শিক্ষার্থীদের এই জিনিসটা না জানলে অঙ্কটা করতে পারবে না, এবং পরীক্ষায় প্রথম কলেজে এটা দেয়, ঠিক আছে? মনে করো আমি এখানে একটা ম্যাট্রিক্স নিলাম A11, A12, ছোট করেই দেখাই, A21, A22, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, আমরা দেখেই বুঝতে পারতেছি এটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের সংশ্লিষ্ট একটা নির্ণায়ক আছে, এত এর সংশ্লিষ্ট, সংশ্লিষ্ট নির্ণায়ক সংশ্লিষ্ট নির্ণায়ক তুমি এই যে ম্যাট্রিক্সটা এখানে কি, এখানে কি ম্যাট্রিক্স, আর এইখানে আমি ম্যাট্রিক্স ওই এ ম্যাট্রিক্সটারে এক জোড়া উলম্ব রেখার ভিতরে লিখেছি, তার মানে
ও এখন ম্যাট্রিক্স নাই, নির্ণায়ক হয়ে গেছে। ও এখন ম্যাট্রিক্স নাই, নির্ণায়ক হয়ে গেছে। A11 A12 A21 A22, ঠিক আছে। দেখো তাহলে কোনো ম্যাট্রিক্সকে যদি তুমি নির্ণায়ক বানাইতে চাও তাহলে ওই ম্যাট্রিক্সটার যে নাম দেওয়া থাকবে সেই নামটাকে মডুলাসের মধ্যে নিয়ে আসবা, অথবা আরেকটা আছে, আরেকটা পদ্ধতি আছে ডিইটি, ডিটারমিনেন্ট বোঝাচ্ছে, ডিইটি অফ এ, ডিইটি অফ এ যদি এভাবেও লেখা থাকবে প্রশ্নে, এ একটা ম্যাট্রিক্স দিয়ে বলবে ডিইটি অফ এ নির্ণয় করো, তার মানে এই ম্যাট্রিক্সটা তখন কি হয়ে গেছে, নির্ণায়ক হয়ে গেছে। ডিইটি যখন দেওয়া থাকবে তখন সে আর ম্যাট্রিক্স নেই, ঠিক আছে। এটা তোমার কি হয়ে গেল বলো তো, এটা নির্ণায়ক হয়ে গেল। তাহলে নির্ণায়ক একটা মডুলাস দিতে পারো আর একটা হচ্ছে ডিইটি দিতে পারো, ঠিক আছে। এখন পরীক্ষায় যেহেতু এটা দুইভাবে প্রকাশ করা যায়, পরীক্ষায় স্যাররা এটা দিবে না এটা দিবে সেটা তো আর আমরা আগাম বলতে পারি না, যে কোনো একটা দিলেই হলো, ঠিক আছে। এখন আচ্ছা দেখো, আমরা সারি কলাম নেওয়ার কথা না বলি, ম্যাট্রিক্সের সারি কলামও দেখে আসছে, এখানেও সারি কলাম একই জিনিস, ঠিক আছে। তো আমি আরও কিছু তথ্য তোমাদেরকে দিই। এ বি C1 A2 B2 C2 A3 B3 C3। তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এটা একটা থার্ড অর্ডার ডিটারমিনেন্ট, তাই না? তৃতীয় ক্রমের একটা নির্ণায়ক, তৃতীয় ক্রমের একটা নির্ণায়ক। তোমাদেরকে আমি যখন পড়াইছিলাম, ঠিক আছে, ম্যাট্রিক্সের মধ্যে বলেছিলাম যে এটা হচ্ছে প্রধান কর্ণ, ঠিক আছে। তাহলে এই ম্যাট্রিক্সের A1, তারপরে B2, তারপরে C3, এই ভুক্তিগুলো নিয়ে প্রধান কর্ণ গঠন করে। প্রধান বা তুমি বলতে পারো মুখ্য কর্ণ, কি বলতে পারো, প্রধান বা মুখ্য কর্ণ গঠন করে, ঠিক আছে। দেখো বইটা বইয়ের মতোই লিখবে আর টিচাররা লিখবে বিভিন্ন টেকনিকে, ঠিক আছে। তোমার এতখানি পড়ারে এতটুকু বানাই দিব, সব থাকবে তার মধ্যে, কোনো মিসিং নেই, ঠিক আছে। তোমরা তুলবা কি তুলবা না সেটা তোমার ব্যাপার। এখন দেখো A1 B2 C3 নির্ণায়কের পদ থাকে, এটাকে বলে মুখ্য পদ। এটাকে বলে কি, মুখ্য পদ, এটাকে বলে মুখ্য পদ, ঠিক আছে। এটাকে বলে মুখ্য পদ। আচ্ছা তাহলে প্লিজ কথা বলবেন না। এই যে আমি এটা লিখলাম, ঠিক আছে, আমি এখানে এটা দেখাইলাম, তুমি এখানে এটাকে কি বলবা, মুখ্য কর্ণ,
আর এটাকে বলবা হচ্ছে মাধ্যমিক মাধ্যমিক কর্ণ। এটাকে কি বলবা? মাধ্যমিক কর্ণ। তাহলে A3 B2 আর C1 এই তিনটা ভুক্তি নিয়ে মাধ্যমিক কর্ণ গঠিত হয়েছে। এই তিনটা ভুক্তি নিয়ে মাধ্যমিক, এই তিনটা ভুক্তি নিয়ে মাধ্যমিক কর্ণ গঠন করে। ঠিক আছে, এখন মাধ্যমিক কর্ণের ভুক্তিগুলোর যে গুণফল সেটা হবে হচ্ছে মাধ্যমিক পদ। সেটা কি হবে? তাহলে A3 B2 C1 এটা হইতেছে মাধ্যমিক পদ। এটা হচ্ছে তোমার মাধ্যমিক পদ। আশা করি এটা বুঝতে পারছো। এখানে কি বলতে হবে গুণফল? এখানে কি গুণ দেওয়া নাই? গুণফল তার বলতে হবে না। তাহলে প্রধান কর্ণের ভুক্তিগুলোর গুণফলকে মুখ্য পদ আর মাধ্যমিক কর্ণের ভুক্তিগুলোর গুণফলকে মাধ্যমিক পদ বলে। ঠিক আছে, আচ্ছা এখন এই কথা বইলো না তোমরা, এত কথা কেন বলো? তোমরা কি সব জায়গায় একই আচরণ করো নাকি শুধু আমার এখানে? তাহলে কিছু বলে না তোমাদের? মানে লাজহীন হলে যা হয় আর কি। ঠিক আছে, দেখো এখানে এই যে ভুক্তিটা, কথা বইলো না, এখন অনেক গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো। এই যে ভুক্তিটা তোমরা জানো এই ভুক্তির ঠিকানা কত? এটার ঠিকানা কত? 1 2। এটা কত? 1 3। এটা হচ্ছে তোমার 2 1। ঠিক আছে, 2 1। এটা 2 2। এটা 2 3। এটা 3 1। তোমরা ম্যাট্রিক্স অন্য জায়গায় পড়ছো, ঠিক আছে? তোমরা ম্যাট্রিক্স নির্ণায়ক অন্য জায়গায় পড়ছো, পড়ো, কোনো অসুবিধা নেই। তুমি বাংলাদেশের যে কোনো টিচারের কাছে পড়তে পারো। প্রত্যেকটা টিচার ভালো পড়ায়। ঠিক আছে, প্রত্যেকটা টিচার ভালো পড়ায়। এখন আমি আমার মতো করে পড়াবো। আমি তো আমি, আরেকজন আরেকজন। ঠিক আছে, প্রত্যেকটা মানুষের স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। আমি আমার মতো করে বুঝাবো। ঠিক আছে, তোমার যদি ভালো লাগে পড়তে পারো, ভালো না লাগলে চলে যেতে পারো, এটা তো তোমার খুশি। ঠিক আছে, তোমার এখানে বাধ্যবাধকতা নাই, পড়াই লাগবে। আর রাতে পায়ে ধরে তোমাদের আমি পড়াবোও না। ঠিক আছে, এখন বুঝো এই যে এটারে বলে ডাবল সাবস্ক্রিপ্ট। ডাবল সাবস্ক্রিপ্ট, প্রথমটা সারি আর দ্বিতীয় সংখ্যাটা কলামকে নির্দেশ করে। ঠিক আছে, এখন এই ডাবল সাবস্ক্রিপ্টের যোগফল যদি বিজোড় হয় তাহলে নির্ণায়কের বিস্তারের সময় ওই ভুক্তির সামনে মাইনাস দিতে হবে। বলছি গুরুত্বপূর্ণ। নির্ণায়ককে বিস্তার করা যায়, আমরা বলেছিলাম ম্যাট্রিক্সকে বিস্তার করা যায় না।
ম্যাট্রিক্সকে বিস্তার করা যায় না বলেই ম্যাট্রিক্সের মান ছিল না। নির্ণায়কের বিস্তার করা যায় বলে নির্ণায়কের মান আছে। মান হতে পারে সংখ্যা, মান হতে পারে বীজগাণিতিক রাশি, মান হতে পারে একটি ফাংশন। ঠিক আছে? তাহলে এইখানে যে বিষয়গুলো তুমি দেখতেছো, আমি ডিকে যদি আলাদা করে করি, এই যে ভুক্তির ঠিকানা ডাবল সাবস্ক্রিপ্ট 1 1 এর যোগফল জোড়, তাহলে এখানে হবে প্লাস, এটা কি হবে মাইনাস, তারপরেরটা প্লাস, মাইনাস, তারপরেরটা প্লাস, তারপরেরটা মাইনাস, প্লাস মাইনাস প্লাস। ডাবল সাবস্ক্রিপ্টের যোগফল বিজোড় হলে ওই ভুক্তির সামনে মাইনাস বসে। ডাবল সাবস্ক্রিপ্টের যোগফল মাইনাস হলে ওই ভুক্তির সামনে মাইনাস বসে। কি বলছিস ও? আচ্ছা, ভালোই বলছি। হ্যাঁ, এই দেখো সূত্রটা হচ্ছে এই রকম। এই খেয়াল করো, সূত্রটা এরকম, -1 পাওয়ার হচ্ছে i প্লাস জে, -1 পাওয়ার হচ্ছে i প্লাস জে। i হচ্ছে সারির নাম্বার, সারির সংখ্যা, আর হচ্ছে জে হচ্ছে কলাম সংখ্যা। ঠিক আছে? তাহলে দেখো তো i প্লাস জে যদি জোড় হয় তাহলে সংখ্যাটা প্লাস হয়ে যাচ্ছে, ওই জন্য প্লাস বসাইছি। এইখানে 1 লেখে না, এই জন্য মন খারাপ করছো? 1 লেখার দরকারটা কি? ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে আমরা বুঝলাম এখন সবচাইতে বড় কথা হইতেছে নির্ণায়ককে যে কোনো সারি অথবা যে কোনো কলাম বরাবর বিস্তার করা যায়। এই জন্যই মূলত তোমাকে আমি এখানে বললাম যে তুমি এটা বরাবরও বিস্তার করতে পারো, এটা বরাবরও বিস্তার করতে পারো, এটা বরাবর, তুমি চাইলে এটা, তুমি চাইলে এটা, তুমি চাইলে এটা বরাবর বিস্তার করতে পারো। এখন আমি তোমাদের বিস্তারটা দেখাবো। এখন দেখো, আমি আসলে প্রথম সারি বরাবর বিস্তারটা করতে চাই। দেখো, আমি এখানে A1 নিলাম, A1 ভুক্তিটা নিলাম, তাহলে A1 যে সারিতে আর যে কলামে আছে, A1 যে সারি বা যে কলামে আছে, ঠিক আছে, ওই সারি আর ওই কলাম বাদ, ওই সারি আর ওই কলাম বাদ দেওয়ার পরে এখানে কি থাকলো? B2 C2 B3 আর C3। ঠিক আছে, এটা বিস্তারের একটা পদ্ধতি, আর একটা পদ্ধতি পরে দেখাচ্ছি। এখন দেখো, আমি যদি এই B1 নেই, তাহলে B1 এর সামনের চিহ্নটা কি হবে? মাইনাস। কেন হবে? কারণ 1 আর 2 যোগ করলে বিজোড় হয়। তাহলে বিস্তার যে বরাবর করব সেই ভুক্তির সামনে প্লাস দিব না মাইনাস দিব, এটা নির্ভর করবে ভুক্তিটা কোন সারির কোন কলামে আছে, তাদের যে ডাবল সাবস্ক্রিপ্ট আছে তাদের যোগফলটা কি। ঠিক আছে, বিজোড়, তাহলে এখানে B1। এখন দেখো, B1 যে সারিতে আছে আর যে কলামে আছে সেটা বাদ দিতে হবে। B1টা আছে এই সারিতে, এই কলামে, আর 1 নাম্বার সারিতে, তাহলে 1 নাম্বার সারি বাদ আর 2 নাম্বার কলাম বাদ, তাহলে এখানে A2 A3 থাকতেছে, A2 A3 আর এখানে আছে C2 C3।
ঠিক আছে। এখন দেখো তুমি সারি বরাবর যেহেতু বিস্তার করতেছো, তোমার সারি বরাবরই যেতে হবে। তুমি এখানে এটা নিছো, এটা নিছো, তাহলে এটাই নিতে হবে। তুমি যদি এটার পরে এটা নিতে তাহলে এটা নিতে হতো। ঠিক আছে, তাহলে এখন সি কে নেব। সির সামনে প্লাস দিব না মাইনাস দিব? প্লাস দিব। C1 বেশিরভাগ শিক্ষার্থী যে কাজটা করে প্রথম সারি বরাবরই বিস্তার করে, বেশিরভাগ শিক্ষার্থী এবং টিচাররাও তাই করে। কিন্তু এখানে বিস্তার করা যায় 3 সারি বরাবর যে কোনো একটা, 3 কলামের যে কোনো একটা। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো আমি যদি এটাকে বাদ দেই, সি যে কলামে আছে, C1 যে কলামে আছে ওই কলাম আর ওই সারি বাদ, তাহলে কোনটা বাদ যাচ্ছে? এটা বাদ, এটা বাদ। তাহলে আমি পাচ্ছি কি? A1 A3 B1 B3, সরি A2 A3 B2 B3, A2 A3, তারপর হচ্ছে B2 B3, এই হইতেছে বিষয়। এখন দেখো আমরা এটাও কিন্তু ম্যাট্রিক্সের বিস্তারই হয়েছে। এখন এখানে দেখো এ ইন্টু, কথা বলে না, এ ইন্টু এটা এটা গুণ, এটা এটা গুণ, শুরুতেই দেখাইছি B2 C3 মাইনাস B3 C2। এই সময়টুকু একটু কথা বললো না, এই সময়টুকু কথা বললো না, আমার সময় শেষ, আমি জাস্ট এই বিস্তারটা শেষ করব। এই A1 রাখলাম, এটা এটার গুণ মাইনাস এটা এটার গুণ, তারপরে হচ্ছে B1 এটা এটার গুণ A2 C3 A2 C3 A2 C3, তারপরে মাইনাস A3 C2 প্লাস C1 A2 B2, এখানে তো B3 হবে, B3, তারপরে হচ্ছে মাইনাস A3 B2। বুঝতে পারছো? এখন যদি এই খেয়াল করো, এখন যদি এইখানে ABC না থেকে সংখ্যা থাকতো তাহলে এগুলো গুণ করার পরে যোগ বিয়োগ করে আমরা একটা সংখ্যা পাইতাম না? ওইটাই হয়তো নির্ণায়কের মান, ওইটাই হয়তো নির্ণায়কের মান। আজকে এ পর্যন্তই, ভালো থাকো।